ঠুনকো অজুহাতে যেসব দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি কথা বলেন। সমসাময়িক রাজনীতি নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি রাজনৈতিক কৌশল। ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নিতে পারে। আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই তারাও সরকারের অংশ হিসেবে থাকবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনর্বহাল হলে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। বর্তমানে কি কেয়ারটেকার সরকার আছে? নাই। কেয়ারটেকার সরকার হবে কখন? যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব, তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে তার আগে সংস্কার ও বিচারে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার দাবি দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি আলোকচিত্র প্রদর্শনীতে গিয়ে তিনি এই দাবি করেন। আওয়ামী লীগের 15 বছরে ঘুম নিয়ে 10 দিনের প্রদর্শনীটি করছে মায়ের ডাক সংগঠন। ব্যক্তিগত বিষয় নিয়ে নেতিবাচক চর্চা গণতন্ত্রের শত্রু উল্লেখ করে হাসনাত বলেন, মত পার্থক্যের কারণে রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, যা ঠিক নয়। আরো বলেন, 5 আগস্টের পর থেকে রাজনৈতিক মতানৈক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ তার। এ সময় স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠন সহ 3টি দাবি তুলে ধরেন এনসিপি নেত্রী তাসনিম জারা। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে এই অপরাধটা ঢাকার চেষ্টা করেছে। এখানে ভিকটিম ফ্যামিলিদের সাথে কথা বলছিলাম এবং শুনছিলাম কি করে তাদেরকে সাইন নেওয়া হয়েছে যাতে বলে যে না, আমার হাজবেন্ড অমুক জায়গায় চলে গিয়েছে, গুম হয়েছে, এটা যাতে তাদের মুখ থেকে না বের হয়। জনগণ যদি এনসিপিকে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে, যদি ভোট না দেয় এনসিপি তাহলে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে, সেটা খুবই স্পষ্ট। কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও আরও কিছু দলের মতবিরোধ সংকটে ফেলতে পারে আগামী জাতীয় নির্বাচনকে। এক্ষেত্রে উভয় পক্ষকে ছাড় দিয়ে গণতন্ত্রের উত্তরণে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পিআর নিয়ে মত পার্থক্যের সুযোগ নিয়ে নির্বাচন ভণ্ডুলের আশঙ্কাও করছেন তারা। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন। সহজ করে বললে 300 আসনে নির্বাচনে 1% ভোট পেলেও দলের আসন সংখ্যা হবে 3টি। নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের অনড় অবস্থানকে বিএনপি দেখছে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে। অন্যদিকে জামায়াত সহ পিআর পদ্ধতির পক্ষের দলগুলো এটিকে গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পিআর নিয়ে দফায় দফায় আলোচনা হলেও একমত হতে পারেনি দলগুলো। বিশ্লেষকদের মতে ভোটের পদ্ধতি নিয়ে এই বিরোধ আগামী সংসদ নির্বাচনকে সংকটে ফেলে দিতে পারে। তাই দলগুলোকে সচেতন ও সমঝোতার ভিত্তিতে সমাধানের পথ বের করতে হবে। তা না হলে হোঁচট খেতে পারে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক জন আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতিতে পৃথিবীব্যাপী যে অভিজ্ঞতা দেখা গেছে, ম্যাক্সিমাম কান্ট্রিতেই এখানে কোয়ালিশন সরকার হয়। কারণ একটা দল মেজরিটি পেলেও যেহেতু আসনের সাথে তার সম্পর্ক থাকে,
এক্ষেত্রে ছোট ছোট দলগুলো অনেকগুলো আসন নিয়ে নেয়। এই জন্যই জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন কোন রাজনৈতিক দল বর্তমানে পিয়ার পদ্ধতি নিয়ে ক্যাম্পেইন করছে। বিশেষজ্ঞদের মতে দেশের বর্তমান প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিছুটা সময় সাপেক্ষ, সংবিধান পরিবর্তন ছাড়া সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার বিকল্প নেই। পিআর পদ্ধতিতে গেলে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণটা হচ্ছে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে এবং এটার জন্য ওই পলিটিক্যাল পার্টিগুলোকে ঐক্যমতে আসতে হবে, এক জায়গায় আসতে হবে। এটা ছাড়া আপনি পারবেন না। এটা নিয়ে ভিন্ন মত পোষণ করলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। বিশ্বে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা আছে 91টি দেশে। এ অঞ্চলের নেপাল ও শ্রীলঙ্কায় এই পদ্ধতিতে আসন বণ্টন হয়। আবার অনেক দেশে প্রচলিত নির্বাচনের সঙ্গে পিআর পদ্ধতির মিশ্র ব্যবস্থাও চালু আছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, সংস্কারে রাজি না হলে দলগুলোকেই মাশুল দিতে হবে। মঙ্গলবার রাজধানীতে সুজনের আয়োজনে এক সভায় তিনি এসব কথা বলেন। নারী প্রতিনিধিত্বের বিষয়ে দলগুলো সাড়া দেয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল তুলে ধরতে নাগরিক সংলাপের আয়োজন করে সুজন। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা অংশীজনরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি বারবার আলোচনার টেবিলে এনেছে সংস্কার কমিশন, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ নিয়ে প্রত্যাশিত সাড়া মেলেনি। 20টা 22টা দল একমত হয়েছে, 4টা 5টা 7টা দল একমত হয়নি, সেখানে নোট অফ ডিসেন্ট গ্রহণ করা হয়েছে। যেই প্রস্তাবে 15-20টা দল ভিন্ন মত আছে, আপনি কিভাবে সেটা গ্রহণ করবেন? কোন শক্তিতে গ্রহণ করবেন? এই নারী সবচাইতে বেশি আপত্তি এসেছিল এই নারী আসন বিষয়। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। এছাড়া সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেশের সংকট কাটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক সমঝোতাই একমাত্র পথ বলে একমত হন বক্তারা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলা, প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সকাল থেকে শুরু করেই কিন্তু এই পুরো শাহবাগ এলাকা জুড়ে আসলে এই অবরোধ চলছে, এতে জনভোগান্তিও তৈরি হয়েছে। যানজট পরিস্থিতি এই মুহূর্তে কিরকম দেখছেন? যে এখনো কিন্তু আন্দোলন পুরোদমে চলছে। আমি যদি বলতে চাই, গতকাল ডেস্কোতে ডেকে নিয়ে সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয় এবং পাশাপাশি তাকে কিন্তু অপমান করা হয় এবং এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে কিন্তু গতকাল শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং আমরা দেখতে পেয়েছি যে আজ শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ কিন্তু একটি ফেসবুকে পোস্ট করেছেন এবং তার এই পোস্টের পরই কিন্তু আন্দোলন আরও জোরালো হয়। আজ দুপুর থেকে কিন্তু প্রচুর শিক্ষার্থী শাহবাগে এসে সমবেত জমায়েত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শাহবাগের যে বারডেম হাসপাতাল সংলগ্ন যে 4 রাস্তার যে একদম মধ্যপ্রান্ত রয়েছে, সেখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছেন এবং স্লোগানে কিন্তু পুরো জায়গাটি এখন মুখরিত রয়েছে। শিক্ষার্থীরা মূলত বলছে যে তাদের যিনি বড় ভাই এবং অর্থাৎ সাবেক শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন, তাকে যে হুমকি দেওয়া হয়েছে এবং অপমান করা হয়েছে, তার এক্ষেত্রে যারা দোষী রয়েছেন তদন্ত সাপেক্ষে সেই দোষীদেরকে বিচারের আওতায় যতক্ষণ পর্যন্ত না আনা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি তাদের কিন্তু 3টি দাবি রয়েছে। সেই 3টি দাবির মধ্যে প্রথম দাবিটি হচ্ছে নবম গ্রেডে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে 33% কোটা রয়েছে সেই কোটা কিন্তু বাদ দিতে হবে। এরপর 10ম গ্রেডে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে 90% কোটা রয়েছে সেই কোটা বাদ দিতে হবে এবং আরও একটি দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে সর্বনিম্ন বিএসসি পাস
করার পর একজন শিক্ষার্থী নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করতে পারবে। তারা যেমনটি বলছেন যে ডিপ্লোমা লেভেলে যারা শিক্ষার্থী তারা কিন্তু কোনো রকম ডিপ্লোমা পাশ করে নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করে, অন্যদিকে তারা যারা বুয়েট শিক্ষার্থী রয়েছেন পাশাপাশি অন্যান্য যারা স্নাতকে পড়াশোনা করছেন তাদের অনেক স্ট্রাগল করে অনেক কিছুর পরে 4 থেকে 6 বছর পড়াশোনার পরে তাদের কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত করতে হয়। সেক্ষেত্রে যারা ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে সর্বনিম্ন যদি বিএসসি পাস করতে পারে একজন শিক্ষার্থী, সেক্ষেত্রে তিনি নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন এবং এক্ষেত্রে যারা এই বিষয়টি না মানবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এবং এখন কিন্তু 7:10 কিছু বেশি সময় এখন ঘড়িতে বাজছে এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে রাত 8টা পর্যন্ত তারা সময় দিয়েছেন এবং এই 8টার মধ্যে তারা যদি 8টার মধ্যে তাদের দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আরো জোরালো করবে এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা কিন্তু এখন দিয়েছেন আমাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানভীর আহমেদ জানাচ্ছিলেন শাহবাগ থেকে। জুলাই আন্দোলনে হেলিকপ্টার কিংবা ছাদ থেকে গুলি করার তথ্য উঠে এলো চিকিৎসকদের সাক্ষ্যে। ট্রাইব্যুনালকে তারা জানান অনেক আন্দোলনকারীর মাথায় গুলি ঢুকে পিঠ বা পেট দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এমন মুমূর্ষুকেও তখন চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ ও সাচিপের নেতারা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মঙ্গলবার আরও 5 জন ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এর মধ্যে 3 জনই চিকিৎসক। ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে অনেক আন্দোলনকারী পান যাদের মাথায় কিংবা বুকে গুলি লেগেছিল, তবে সেই গুলি সমান্তরালে বের না হয়ে শরীরের নিম্নাংশ দিয়ে বেরিয়ে গেছে। বলেন, হেলিকপ্টার কিংবা ছাদ থেকে গুলি করলেই এমনটি হতে পারে। ডিরেকশনটা ছিল উপর থেকে নিচে, তার মাথায় লেগে পেছন দিয়ে বের হয়েছে, তার এইখানে লেগে পেছন দিয়ে বের হয়েছে। অর্থাৎ সাধারণ যে ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরালে সোজাসুজি, সেটা নয়। এর থেকে ওনাদের ধারণা এবং যারা জখমী তারাও বলেছেন যে এটা হেলিকপ্টার থেকে অথবা বাড়ির উঁচু ভবন থেকে গুলি করা। ডাক্তার মোস্তাক আরও জানান, গুলিবিদ্ধ হয়ে আহতদের চিকিৎসায় বাধা দেন আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন নেতা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও রোগীদের হাসপাতালে আসতে বাধা দেয়। এমনকি অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয়ও জানতে চান অনেকে। ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে, অ্যাম্বুলেন্স চেক করেছে এবং যদি ছাত্র মনে হয় তাহলে তাদেরকে ঢুকতে দিতে চাননি। এরপরে তারা ভিতরে যে রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে এবং এই কারণে রোগীরা ভীত হয়ে তাদের পরিচয় গোপন করেছেন। এছাড়া ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের আরও 2 চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন। এ সময় আন্দোলনকারীদের শরীর থেকে বের করা চাইনিজ রাইফেলের গুলি ও পিলেট উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের সময় পালানো জঙ্গি সহ 700-র বেশি কয়েদি এখনো পলাতক। সকালে রাজধানীতে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। গত 1 বছরে দেশের কারাগারে কোনো বন্দী বা হাজতি হত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এছাড়া বন্দী অবস্থায় খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করার আশ্বাস দেন তিনি। দেশের কারাগারগুলোতে গত 1 বছরে কি পরিস্থিতি তা তুলে ধরতে বকশীবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক বলেন, কারাগারের নাম বদলে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করা হচ্ছে। বন্দীদের সংশোধনের বিষয়টিতে গুরুত্ব বাড়াতে এ উদ্যোগ বলে জানান তিনি। কারাগারে বন্দী বা হাজতি হত্যার বিষয়ে অভিযোগ সরাসরি নাকচ করেন কারা মহাপরিদর্শক। কেউ যদি বলে যে হত্যা, ওটা ওনারা মাঠে ঘাটে বলতেই পারেন, বাট আসলে প্রপার তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত হয়েছে, অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেক সময় যদি কেউ মারা যান ওইটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করেন এবং প্রতিটা মৃত্যুরই আমরা ময়না তদন্ত করে কিন্তু ফাইল ডকেট রেডি করি। সো এই ক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নেই এবং গত 1 বছরে আমি এমন কোনো ঘটনা দেখিনি আসলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগার ভেঙে পালানো 2200 আসামির মধ্যে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ 700-র বেশি এখনো পলাতক। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন।
তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700 অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। বন্দী অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই শীর্ষ কারা কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের উৎপাদনশীল কাজের জন্য শিল্প পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের পরিমাণ 36 গ্রাম থেকে বাড়িয়ে 55 গ্রাম করা হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রত্যেক ভোটারের কাছে সশরীরে হাজির হচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ডাকসু নির্বাচনে 3 স্তরে নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে মঙ্গলবার সকালে ভিপি জিএস এবং এজিএস প্রার্থীদের সাথে বৈঠক করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে নির্বাচনের সময় পরীক্ষা পেছাতে হবে। সে ডাকসু আপনার শিক্ষার্থীরা খুব স্বচ্ছন্দে, খুব আনন্দে আমাদের মধ্যে দিয়ে উদযাপন করবেন। ডাকসু প্রার্থীরা করবে। আপনি দেখেন অনেকজন প্রার্থী হয়েছেন, কিন্তু সকল ডিপার্টমেন্ট, সকল ইনস্টিটিউটের পরীক্ষা চলমান। ছাত্র শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায়, তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে। ছাত্র দলের ভিপি প্রার্থী অভিযোগ করেন, ভোটের জন্য 8টি কেন্দ্র পর্যাপ্ত নয়, কেন্দ্র অবশ্যই বাড়াতে হবে। সেই সঙ্গে তাদের প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডিইউ ইনসাইডার ঢাকা ইনসাইডার হয়েছে, ডিইউ আপডেট ঢাকা আপডেট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ শুধু শিক্ষার্থী সংসদ হয়েছে। দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস সহ যতগুলো পেজ আছে, সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত। এদিকে ডাকসু নির্বাচনে 3 স্তরের নিরাপত্তা থাকবে আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট কেন্দ্র বাড়ানো আর কোনোভাবে সম্ভব না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, কস্ট জড়িত, অনেক ধরনের ব্যবস্থাপনা জড়িত। আমরা সব কিছু মিলেই ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আরও 2টা কেন্দ্রে বাড়িয়ে আমরা 8টা করেছি, যাতে ছাত্রছাত্রীরা সমানভাবে সমান সুযোগ পায়। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত 15 সেপ্টেম্বরের পরিবর্তে পেছানো হচ্ছে ডাকসু নির্বাচন। সেই সাথে 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। সংবাদ সম্মেলনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এসব সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবং কমিশনের প্রস্তুতির কারণে নির্বাচন পেছানো হবে। তবে কতদিন পেছানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এছাড়া ডাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে না। সেই সাথে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে। নতুনভাবে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস বরাবর চিঠিটি দিয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী অনুষ্ঠানে দুষ্কৃতিকারীদের হামলার স্থির চিত্র এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তারা এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা শত চেষ্টা সত্ত্বেও অসাধু উদ্দেশ্য সাধন করতে পারেনি। ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, দুষ্কৃতিকারীদের সঙ্গে উপদেষ্টার সাক্ষাৎ বা কোনো সংযোগ ঘটেনি।
হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা 1টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারকদের শপথ পড়ান। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন আইনজীবী এবং 7 জন আইন কর্মকর্তা। নতুন 25 বিচারকের শপথ গ্রহণের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ালো 113 জন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় 25 ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আর শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে এই নিয়োগ। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।